আমরা তাহলে গতদিন শুরু করেছিলাম ইউভি ভিজিবল স্পেকট্রোস্কোপি। ইউভি ভিজিবল স্পেকট্রোস্কোপি। তো ইউভি ভিজিবল স্পেকট্রোস্কোপিতে আমরা ইন্ট্রোডাকশনটা পড়েছি যে ইউভি ভিজিবল স্পেকট্রোস্কোপি কি করে জেনারেট হয়। আমরা ল্যাম্বার্ট বিয়ার্স ল পড়েছি, কোন ফরবিডেন এবং অ্যালাউড ট্রানজিশন ব্যাপারটা কি আমরা বুঝেছি, আর আমরা কিরকম দেখতে হয় গ্রাফটা, মানে একটা নর্মাল আল্ট্রাভায়োলেট স্পেকট্রোস্কোপির অ্যাবজর্বেন্স গ্রাফটা কিরকম দেখতে হয় সে সম্বন্ধে আমরা মোটামুটি একটা ধারণা করেছি। এখন দেখ, আমরা যদি এরকম একটা মানে জাস্ট এম্পিরিক্যাল ভ্যালু বলি, যে কোনো একটা নর্মাল অ্যালকিন, একটা অ্যালকিনের পাই টু পাই স্টার ট্রানজিশনের ল্যামডা ম্যাক্স হয় মোটামুটি 175 ন্যানোমিটার রেঞ্জে, 175 ন্যানোমিটার রেঞ্জ। হোয়ারেজ যদি আমরা কার্বনিল কম্পাউন্ডের কথা বলি, কার্বনিলের তাহলে দেখ দুটো আছে, একটা N2 পাই স্টার যার ল্যামডা ম্যাক্সটা 280 থেকে 290 ন্যানোমিটার, কিন্তু তার মোলার অ্যাবজর্বিটিভিটি কোএফিসিয়েন্ট এপসাইলনের ভ্যালু হচ্ছে 15। এই যার এপসাইলন ভ্যালু কম সেই ট্রানজিশনটাই হয় ফরবিডেন ট্রানজিশন। তাহলে এইটা ফরবিডেন। ঠিক একই রকম ভাবে কার্বনিলেরও পাই টু পাই স্টার আছে, যার ভ্যালু মোটামুটি ভাবে এগুলো চেঞ্জ করতে পারে, কোনোটাই ফিক্স নয়, একটা রেঞ্জের কথা বলছি, 188 ন্যানোমিটার, যার এপসাইলন ভ্যালুটা হচ্ছে 900। এইটা কিন্তু অ্যালাউড। তাহলে দেখ একটা আমরা মোটামুটি আইডিয়া দিতে পারছি যে পাই টু পাই স্টার এইটা 200 নিচে হচ্ছে, আর এন টু পাই স্টার 250 অ্যাবাভ, 250 এর উপরে হচ্ছে। আচ্ছা বেশ, তো এবারে আমরা এরকমই একটা ছবি দেখার চেষ্টা করি। কি ছবি? যে দেখ, মনে কর আমার কাছে এরকমই একটা মলিকুল আছে, CH3 CH ডবল বন্ড CH ব্র্যাকেটে NCH, মানে এরকম একটা মলিকুল আছে, তার আমরা অ্যাবজর্বেন্সটা দেখার চেষ্টা করছি কিরকম টাইপের। যে দেখ, আগে ছবিটা এঁকে নেই তারপরে বোঝাচ্ছি। এরকম একটা অ্যাবজর্বেন্স গ্রাফ হতে পারে, এরকম একটা অ্যাবজর্বেন্স গ্রাফ হতে পারে, এরকমই একটা, এটা কিন্তু মুছে দেই, এগুলোকে একটু মুছে দিলাম, তাহলে এরকমই একটা অ্যাবজর্বেন্স গ্রাফ হতে পারে, এরকমই একটা অ্যাবজর্বেন্স গ্রাফ হতে পারে। যখন n এর ভ্যালু 1, যখন n এর ভ্যালু 1, সরি, এখানে ধর এই nটা মনে কর 3, তাহলে এই মলিকুলটা কি হবে? CH3 CH ডবল বন্ড CH, CH ডবল বন্ড CH, CH ডবল বন্ড CH, CH3। তখন এই রকমই একটা অ্যাবজর্বেন্স গ্রাফ, এদিকে ল্যামডা ইন ন্যানোমিটার, এদিকে আছে গিয়ে তোর অ্যাবজর্বেন্স। যখন n এর ভ্যালু 5, সরি, যখন n এর ভ্যালু 4, তখন গ্রাফটা হচ্ছে এরকম। যখন n এর ভ্যালু 5, তখন গ্রাফটা হচ্ছে এরকম। মানে যত এই মলিকুলের মধ্যে ডবল বন্ডের কনজুগেশনটা বাড়ছে, তত দেখ আমার
ল্যামডা ম্যাক্সের ভ্যালু বাড়ছে, শুধু তাই নয় ইন্টেন্সিটিও বাড়ছে। তার মানে গ্রাফের প্যাটার্নটা সেম আছে, কারণ একই টাইপের মলিকুল, শুধু কি নাম্বার অফ ডবল বন্ড বাড়ছে বা নাম্বার অফ কনজুগেশন বাড়ছে, তার ফলে ল্যামডা ম্যাক্সটা বাড়ছে এবং ইন্টেন্সিটিটাও বাড়ছে। এই যে ঘটনা কোনো মলিকুলের মধ্যে কনজুগেশন বাড়লে, এই যে ল্যামডা ম্যাক্স বাড়ে বা কনজুগেশন কমলে এই যে ল্যামডা ম্যাক্স কমে, সেটাকে কিছু ল্যাঙ্গুয়েজে বলা হয়। এক নম্বরকে বলা হয় ব্যাথোক্রমিক শিফট। ব্যাথোক্রমিক শিফট এটা একটু শুনে রাখ। একে বলা হয় রেড শিফট। রেড শিফট যাকে অন্য ভাষায় বলবি লঙ্গার ওয়েভলেন্থ। মানে যখন কনজুগেশন যে মানে বাড়ে তখন ল্যামডা ম্যাক্স বাড়ে। ল্যামডা ম্যাক্স বাড়া মানে লালের দিকে যায়, সেই জন্য ওটাকে বলা হয় রেড শিফট বা ব্যাথোক্রমিক শিফট। মানে এই রকমই গ্রাফ প্যাটার্ন থেকে যদি এদিকে বা এদিকে যায়, এই যে শিফটটাকে বলা হবে ব্যাথোক্রমিক শিফট। দুইয়ের দাগে ঠিক উল্টোটা হাইপোক্রমিক শিফট। হাইপোক্রমিক শিফট বা এটাকে বলা হবে ব্লু শিফট। ব্লু শিফট তখন এই কি হবে, ছটার ওয়েভলেন্থের দিকে আসবে। মানে এখান থেকে যদি এদিকে আসে, ধর এই মাঝখান থেকে যদি এদিকে আসে, এটাকে বলবো আমরা ব্লু শিফট। আর এখান থেকে যখন এদিকে যাচ্ছে তখন বলা হবে রেড শিফট। নেক্সট, আচ্ছা সরি, তাহলে এইটাকে বলা হয় এইটাকে বলা হয় হিপসোক্রমিক শিফট। নামটা এরকম, হিপসোক্রমিক শিফট। এবার ইন্টেন্সিটি যখন বাড়ছে, মানে এটা এরকমই ছিল পিকের হাইটটা, সেটা যখন বাড়লো তাকে বলা হবে হাইপারক্রমিক শিফট। হাইপারক্রমিক শিফট কি না, যখন ইন্টেন্সিটি ইনক্রিজেস, যখন ইন্টেন্সিটি বাড়লো। আর চারের দাগে হচ্ছে হাইপোক্রমিক শিফট। হাইপোক্রমিক শিফট যখন কি হলো না, ইন্টেন্সিটি কমে গেল, ইন্টেন্সিটি ডাউন হয়ে গেল। তাহলে এই রকমের দেখ একটা ইউভি ভিজিবল গ্রাফে আমরা ডিফারেন্ট টাইপ অফ শিফট সম্বন্ধে কথাবার্তা বলতে পারি। ব্যাথোক্রমিক শিফট, হিপসোক্রমিক শিফট বা যা আমরা যাকে বলি রেড শিফট বা ব্লু শিফট, এইগুলো কি না ল্যামডা ম্যাক্সের কমা বাড়া, মানে ওয়েভলেন্থের কমা বাড়া। আর যদি ইন্টেন্সিটির কমা বাড়া হয় ওকে বলা হবে হাইপারক্রমিক শিফট বা বলা হবে গিয়ে তো হাইপোক্রমিক শিফট। বেশ, খুব কমন সেন্সে আমরা আগের সেমিস্টারে যখন হোমো পড়ছিলাম, বিভিন্ন মলিকুলের যখন হোমো লুমোর মধ্যে এনার্জি ডিফারেন্স বা কোনটা থেকে কোনখানে জাম্প হয়, সেইগুলো যখন আমরা পড়ছিলাম তখন এইরকমই একটা প্যাটার্ন দেখ মোটামুটি ক্ষেত্রে এরকম করে একটা বলা যায়। কি প্যাটার্ন না, এরকমই একটা প্যাটার্ন ফলো করে যে ধর এইটা যদি মাঝখানের একটা মিডিল পয়েন্ট বলে আমরা ধরে নিই, তাহলে এইটা যদি হয় হোমো, এটা হবে লুমো। কোন মলিকুল না, এইটা হচ্ছে কি মনে কর নরমাল একটা অ্যালকিন CH2 ডবল বন্ড CH2। এবারে যখনই এটা এইরকমই হবে, এই তারপরে এখানে শিফট হবে এখান থেকে এটা, এখানে শিফট হবে এখান থেকে এটা। এই মলিকুলটা কি না, যেই আবার একটু কনজুগেশন বাড়লো এই মলিকুল, তাহলে চিন্তা কর নরমাল ইথিলিনে এটা হচ্ছে সাই 1, এটা সাই 2, যেই এটা বিউটাডাইন হলো
এটা সাই 1, এটা সাই 2, এটা সাই 3, এটা সাই 4। যখন এই মলিকুলটা আবার হবে হেক্সাট্রাইইন, তখন দেখ এরকমই হবে, এই 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 এই, তখন এটা সাই 1, সাই 2, সাই 3, সাই 4, সাই 5, সাই 6। তখন দেখ এই রকমই হোমোলুমোর মধ্যে যে গ্যাপটা সেটা আরো কমে যাবে। আচ্ছা, যদি আরো বেশি হয় এরকম করে অক্টা টেট্রাইন, তখন এই 1 2 3 এই 4 এই 5 6 7 8, তখন দেখ এই গ্যাপটা আরো কমে গেল। তার মানে দেখ আমরা দেখতে পাচ্ছি যে যত কনজুগেশনটা বাড়ছে তত ইলেকট্রনিক ট্রানজিশনের ডেল্টা ই কি হচ্ছে, কমে যাচ্ছে। ডেল্টা ই কমা মানে ল্যামডা কি হচ্ছে, ইনক্রিজ করছে। ওই জন্যই বেসিক্যালি দেখ এই যে কম্পাউন্ড গুলো, এবারে একটু চিন্তা কর, বিটা ক্যারোটিন বা বিটা সায়ানিন যেগুলো লাল বা ইয়েলো কালার, তাতে বেসিক্যালি পরপর হিউজ কনজুগেশন থাকে। ওই হিউজ কনজুগেশনের জন্যই ওদের হোমোলুমোর মধ্যে গ্যাপটা অত্যন্ত কমে যায়, ফলে ট্রানজিশনটা খুব ভালো হয় এবং ওদের ল্যামডা ম্যাক্সটা অনেক বেশি হয়। মোটামুটি ক্ষেত্রে এরকম একটা জিনিস ভাব, মুখস্থ নয়, এর ক্ষেত্রে এইটা হয় 175 ন্যানোমিটার, মানে এই ডেল্টা ই করেসপন্ডিং ল্যামডা ম্যাক্স। বিউটাডাইনের ক্ষেত্রে হয় 217 ন্যানোমিটার। আচ্ছা, তারপরে হেক্সাট্রাইনের ক্ষেত্রে হবে 258 ন্যানোমিটার, 258 ন্যানোমিটার। এর সাথে একটা एग्जांपल দিই, বিটা ক্যারোটিন যেখানে 11টা ডবল বন্ড আছে, যেখানে 11টা ডবল বন্ড আছে, মানে 11টা কনজুগেটেড আছে ডবল বন্ড, কোথায়, বিটা ক্যারোটিন, সেখানে ল্যামডা ম্যাক্স কত জানিস, 465 ন্যানোমিটার, হুইচ ফলস ইন ভিজিবল রেঞ্জ। দেখ আমরা ভিজিবল রেঞ্জ কি জানি, 400 থেকে 600 ন্যানোমিটার। তাহলে ইথিলিন, বিউটাডাইন, হেক্সাট্রাইন সবই দেখ 300 এর নিচে, ফলে ওদের কোনো কালার দেখা যায় না বা ওদের কোনো কালার হয় না। কিন্তু তুই দেখ গাজর যেটা আমরা খাই, যেগুলো হলুদ রঙের হয় গাজর, ওতে কি থাকে, বিটা ক্যারোটিন, তাতে 11টা ডবল বন্ড থাকে, 11টা কনজুগেটেড ডবল বন্ড, সেই জন্য সেখানে ল্যামডা ম্যাক্সটা দেখ 465, মানে ভিজিবলে ঢুকে গেছে, সেই জন্য ওর কালার ডেভেলপ করে। তাহলে আমরা এরকমই করে বুঝতে পারলাম, অ্যাটলিস্ট একটা কোয়ালিটেটিভ আইডিয়া আমরা পাচ্ছি যে ইউভি ভিজিবল স্পেকট্রোস্কোপিটা কি। মানে কোনো মলিকুলে যদি সিঙ্গেল বন্ড থাকে, মানে শুধু সিগমা বন্ড, নো কোশ্চেন অফ কালার, মানে কালারের কোনো প্রশ্ন নেই। কারণ আমরা দেখলাম ডবল বন্ডের পাই টু পাই স্টার ট্রানজিশন হচ্ছে 175 ন্যানোমিটার, তাহলে সিগমা টু সিগমা স্টার ওর থেকেও কম হবে, সিগমা টু সিগমা স্টার 130 ন্যানোমিটার, এরকম একটা কিছু রেঞ্জে আসে। তার মানে কালার ডেভেলপের জন্য অতি অবশ্যই 400 ন্যানোমিটার এর বেশি ট্রানজিশন হতেই হবে। তার মানে ডেল্টা ই কে অনেক কম হতে হবে। ওর জন্য কি চাই না, কনজুগেশন চাই। সেইটা আমরা বোঝাতে পারলাম। যত ডবল বন্ডের কনজুগেশন, যত রেজোনেন্স বেশি হবে, তত আমার কি হবে না, হোমোলুমোর মধ্যে এনার্জি গ্যাপটা তত কমবে বা ল্যামডা ম্যাক্স আমার তত বাড়বে। বেশ, তাহলে এইরকমই একটা জিনিস গেল। এইবারে আমরা আজকে থেকে কি শুরু করব না, আমরা এম্পিরিক্যাল ফর্মুলা দিয়ে ইন্টারেস্টিং, এইবারে আমরা আসল জায়গাতে আস্তে আস্তে ঢুকতে যাচ্ছি। কি না, এম্পিরিক্যাল রুল। সেই রুলটা কে দিয়েছিলেন না, উডওয়ার্ড
এবং ফাইজার, উডওয়ার্ড ফাইজারের এম্পিরিক্যাল রুল। এম্পিরিক্যাল রুল মানে কি? মানে প্রচুর মলিকুলকে ল্যামডা ম্যাক্সের ভ্যালু ক্যালকুলেট করে, মানে এক্সপেরিমেন্টালি বের করে একটা রুল দেওয়ার চেষ্টা করলেন এই সায়েন্টিস্টরা, উডওয়ার্ড এবং ফাইজার। কি রুল? না এক্সপেরিমেন্ট না করে, ভালো করে বোঝ, এক্সপেরিমেন্ট না করে কোনো মলিকুলের স্ট্রাকচার দেখে তার ল্যামডা ম্যাক্স কত হতে পারে সেইটাকে ক্যালকুলেট করা যায় কিনা, এরকম কোনো সূত্র আছে কিনা। আবারও বলছি, তার মানে ইউভি ভিজিবল স্পেকট্রোস্কোপিটা একটা এক্সপেরিমেন্টাল ফ্যাক্ট, মানে ইউভি ভিজিবল একটা যন্ত্রের মধ্যে মলিকুলের সলিউশনটাকে ঢুকিয়ে দিলে সে গ্রাফ দেয়, এটা মোদ্দা কথা। কিন্তু ইনস্ট্রুমেন্ট না থাকলে সায়েন্টিস্ট, এই দুজন সায়েন্টিস্ট প্রচুর মলিকুলের উপরে কাজ করে তাদের ভ্যালুগুলোকে অ্যানালাইজ করে কোনো ট্রেন্ড খুঁজে পাওয়া যায় কিনা চেষ্টা করেছিলেন, এবং তারা সফল হয়েছিলেন যে হ্যাঁ, যন্ত্র ছাড়াও মলিকুলের স্ট্রাকচার দেখে কোনো মলিকুলের ল্যামডা ম্যাক্স কত হতে পারে সে সম্বন্ধে একটা প্রেডিকশন দেওয়া যায়, যেটা অলমোস্ট এক্সপেরিমেন্টাল বা অবজার্ভ ভ্যালুর কাছাকাছি হবে। সেটাকেই বলা হয় এম্পিরিক্যাল রুল, হুইচ ইজ গিভেন বাই উডওয়ার্ড এবং ফাইজার। প্রথম কোন ধরনের মলিকুলের এম্পিরিক্যাল ফর্মুলা দিলেন? না ডাইন সিস্টেম। ডাইন সিস্টেমের এম্পিরিক্যাল ভ্যালুর কথা ওনারা প্রথমে বললেন। এইটা কি? না এম্পিরিক্যাল রুলটা কি? না এম্পিরিক্যাল রুলটা এরকমই ওরা বললেন যে দেখ, যদি মানে রিং মলিকুল হয়, রিং মলিকুলের দুটো ভাগ করলেন, একটাকে বললেন হোমো অ্যানিউলার ডাইন, আরেকটাকে বললেন হেটেরো অ্যানিউলার ডাইন। কি বললেন? না একটাকে বললেন হোমো অ্যানিউলার ডাইন, অন্যটাকে বললেন হেটারো অ্যানিউলার ডাইন। হোমো অ্যানিউলার ডাইন মানে হচ্ছে সেম রিং এর পার্ট, সেম রিং, মানে ডাইনটা লোকেটেড ইন এ সিঙ্গেল রিং, একটা রিংয়েই আছে, একটা রিংয়েই ডাইনটা আছে, তখন ওকে বলা হবে হোমো অ্যানিউলার ডাইন। তার মানেটা কি? যদি এক্সাম্পল দেই যে এই রকমই যদি একটা সিস্টেম হয়, এই যদি ডবল বন্ড হয় বা মুছে দিয়ে যদি এরকমই ড্র করি, একে বলবো আমরা হোমো অ্যানিউলার ডাইন, একই রিং এর পার্ট। আর হেটারো অ্যানিউলার ডাইনটা কেমন? ডাইন, কনজুগেটেড ডাইন, কিন্তু সেটা দুটো রিং এর পার্ট। তাহলে অবভিয়াসলি আমরা একটা কমেন্ট করতে পারি, হোমো অ্যানিউলার ডাইন অলওয়েজ এস-সিস কনফর্মারেই থাকবে। হোমো অ্যানিউলার ডাইন অলওয়েজ এক্সিস্ট ইন এস-সিস কনফর্মার, whereas হেটারো অ্যানিউলার ডাইন অলওয়েজ এক্সিস্ট ইন এস-ট্রান্স কনফর্মার। এই কথাটা মাথাতে রাখতে হবে। আচ্ছা, হোমো অ্যানিউলার ডাইনের জন্য প্যারেন্টাল মানে গাছ ভ্যালু হচ্ছে 253 ন্যানোমিটার। এক্সাম্পল দিলে বুঝতে পারবি। হেটারো অ্যানিউলার হচ্ছে 214 ন্যানোমিটার। তাহলে এটা কি না? প্যারেন্ট ভ্যালু। আচ্ছা, এক্সট্রা ডবল বন্ড, এক্সট্রা সিসি ডবল বন্ড মানে ডাইন ছাড়া যদি এক্সট্রা থাকে তখন 30 যোগ হবে, এর জন্য 30
যোগ হবে। আচ্ছা, অ্যালকিল সাবস্টিটিউয়েন্ট এর জন্য 5 যোগ হবে, এখানেও 5 যোগ হবে। এক্সোসাইক্লিক ডবল বন্ডের জন্য আরো 5 যোগ হবে। বোরিং হয়তো লাগছে, এক্সাম্পল দিলে বুঝতে পারবি। অ্যালকক্সি গ্রুপের জন্য 6 যোগ হবে। ক্লোরিন বা ব্রোমিনের জন্য 5 যোগ হবে। এইগুলো কিন্তু একটু মুখস্থ রাখতে হবে। বেশ, তাহলে এইরকমই যদি একটা এম্পিরিক্যাল ভ্যালু প্রথমে দিয়ে দেওয়া হলো, দিয়ে এবারে মনে কর আমাকে কিছু মলিকুলের স্ট্রাকচার তুলে দিল, দিয়ে বলল এর ওই উডওয়ার্ড ফাইজারের রুল হিসাবে এই মলিকুলের ল্যামডা ম্যাক্স কত হবে ক্যালকুলেট কর। মনে কর প্রথমে এই রকমই একটা মলিকুলের কথা বলব, এই মলিকুলটার কথা বলব। এই মলিকুলের কি কি ক্যালকুলেট আমাকে বললো না, আমাকে ল্যামডা ম্যাক্স ক্যালকুলেট করতে বলল। তাহলে আমি কিভাবে ক্যালকুলেট করব? প্রথমেই বলবো এটা একটা হেটেরো অ্যানিউলার ডাইন। তাহলে এর বেস ভ্যালু কত হবে? 214 ন্যানোমিটার। বেস ভ্যালু মানে হেটারো অ্যানিউলার ডাইনের জন্য বেস ভ্যালু হবে 214 ন্যানোমিটার। আর কি আছে? কটা অ্যালকিল সাবস্টিটিউয়েন্ট। দেখ, অ্যালকিল সাবস্টিটিউয়েন্টের জন্য 5 ন্যানোমিটার করে যোগ হয়। তাহলে এই ডাইনটার ক্ষেত্রে এইটা একটা সাবস্টিটিউয়েন্ট, ভালো করে বুঝে নিন। এই ডবল বন্ডটার পার্টটা এইটা হচ্ছে বেস ভ্যালুর জন্য তাই। এইটা একটা সাবস্টিটিউয়েন্ট, এইটা একটা সাবস্টিটিউয়েন্ট, আর এইটা একটা সাবস্টিটিউয়েন্ট। তাহলে অ্যালকিল সাবস্টিটিউয়েন্ট কটা? অ্যালকিল সাবস্টিটিউয়েন্ট হচ্ছে 3টে। তাহলে 3 5 এ 15 ন্যানোমিটার। 3 5 এ 15 ন্যানোমিটার হলো। নেক্সট কি? দেখ, এই ডবল বন্ডটা এক্সোসাইক্লিক ডবল বন্ড বলা হয়। এই ডবল ঠিক রিংয়ের বাইরে যদি কোনো ডবল বন্ড থাকে, ইট ইজ কল্ড এক্সোসাইক্লিক ডবল বন্ড। এই মলিকুলের এই ডবল বন্ডটা, যেটাকে 3 চিহ্ন মানলাম, এই ডবল বন্ডটা বাঁ দিকের রিংয়ের সাপেক্ষে এক্সোসাইক্লিক। কি বলছি? এই ডবল বন্ডটা বাঁ দিকের রিংয়ের সাপেক্ষে এক্সোসাইক্লিক, কিন্তু এই ডবল বন্ডটা এক্সোসাইক্লিক ডবল বন্ড নয়। দিস ইজ নট এক্সোসাইক্লিক ডবল বন্ড, এইটা এক্সোসাইক্লিক ডবল বন্ড। তাহলে এক্সোসাইক্লিক কটা ডবল বন্ড? একটা, ওর জন্য 5 ন্যানোমিটার। আর কিছু নেই, যোগ করে দে। 5 5 10 4 14, 2 3 234 ন্যানোমিটার। তাহলে এর ক্যালকুলেটেড ল্যামডা ম্যাক্স ভ্যালু কত হবে? 234 ন্যানোমিটার। ক্যালকুলেটেড ল্যামডা ম্যাক্স আবারও বললাম, তাহলে কত হবে না 234 ন্যানোমিটার। এইভাবেই আমাদের কিন্তু ডিফারেন্ট মলিকুলের ক্ষেত্রে ক্যালকুলেশনটা করতে হয়। আমি আরো কিছু এক্সাম্পল দেখাচ্ছি যে দেখ, তাহলে এই ব্যাপারগুলো একদমও ক্লিয়ার হয়ে যাবে। এই উডওয়ার্ড ফাইজারের সাহায্যে, এম্পিরিক্যাল রুলের সাহায্যে আমরা কিভাবে দেখাচ্ছি দেখ। আচ্ছা, মনে কর এইরকমই একটা মলিকুল আছে, এই এইরকমই একটা আছে। তাহলে এইখানে দেখ কি হবে? বেস ভ্যালু কত? 214 ন্যানোমিটার। কারণ এটা হেটারো অ্যানিউলার
ডাইইন, হেটারো অ্যানিউলার ডাইইন। আচ্ছা, কোন কোন বইতে 214টা 215ও থাকতে পারে, এটা নিয়ে ঘাবড়ানোর কিন্তু কিচ্ছু নেই। আচ্ছা বেশ, এবারে কি কটা অ্যালকিল সাবস্টিটিউয়েন্ট আছে? না এইটা একটা মিথাইল, এইটা একটা, এইটা একটা আর এইটা একটা, মোট কটা? না 4টে অ্যালকিল সাবস্টিটিউয়েন্ট। আবার দেখাচ্ছি, এইটা একটা, এইটা একটা, এইটা একটা আর এইটা একটা, 4টে অ্যালকিল সাবস্টিটিউয়েন্টের জন্য কত আসবে? 4 5 এ 20 ন্যানোমিটার। নেক্সট এক্সোসাইক্লিক ডবল বন্ড, এই ডবল বন্ডটা ডান দিকে রিংয়ের সাপেক্ষে এক্সোসাইক্লিক, এই ডবল বন্ডটা ডান দিকে রিংয়ের সাপেক্ষে এক্সোসাইক্লিক, ফলে 5 ন্যানোমিটার। এই ডবল বন্ডটা কিন্তু এক্সোসাইক্লিক নয়, তাহলে কত এলো? 5 4 9 2 1 3 239 ন্যানোমিটার। ল্যামডা ম্যাক্স ক্যালকুলেটেড, কোথেকে ক্যালকুলেশনটা পাচ্ছি? না উডওয়ার্ড হাইজার রুল থেকে পাচ্ছি। উডওয়ার্ড হাইজারের যে এম্পিরিক্যাল ফর্মুলা সেখান থেকে পাচ্ছি। এটা একটু মুছে রে, এগুলো অলরেডি মুখস্থ আছে। আচ্ছা বেশ, নেক্সট একটা মলিকুলের দেখ, মনে কর এই রকমই একটা, এই এইরকম একটা আছে, তাহলে এইটা কিন্তু একটা হোমোঅ্যানিউলার ডাইন, হোমোঅ্যানিউলার ডাইন। এর বেস ভ্যালু কত হবে? না 253 ন্যানোমিটার, বেস ভ্যালু হবে 253 ন্যানোমিটার। বেশ, নেক্সট কি কটা সাবস্টিটিউয়েন্ট আছে? না এদিকের জন্য একটা, এপাশের এই একটা, এইখানে এই একটা, এদিকে এই একটা, তাহলে এই 4টে সাবস্টিটিউয়েন্ট, এদিকে একটা, এদিকে একটা, এই এই, তাহলে 4 5 এ 20 ন্যানোমিটার অ্যালকিল সাবস্টিটিউয়েন্ট। নেক্সট কি আমরা জুড়বো? না দেখ এই ডবল বন্ডটা উপরের রিংয়ের সাপেক্ষে এক্সোসাইক্লিক ডবল বন্ড, এই ডবল বন্ডটা এই রিংয়ের সাপেক্ষে এক্সোসাইক্লিক, এই ডবল বন্ডটা এই রিংয়ের সাপেক্ষে এক্সোসাইক্লিক। রিং এ বি সি করলে এই ডবল বন্ডটা রিং এর সাপেক্ষে এক্সোসাইক্লিক, এই ডবল বন্ডটা রিং সি এর সাপেক্ষে এক্সোসাইক্লিক, ফলে দুটো এক্সোসাইক্লিক ডবল বন্ড আছে, ফলে 2 5 এ 10 ন্যানোমিটার যোগ হবে, তাহলে 3 5 2 7 1 8 283 ন্যানোমিটার। 283 ন্যানোমিটার এই হয়ে গেল কি আমার কি? না অ্যালকিল এই মলিকুলটার ক্যালকুলেটেড ল্যামডা ম্যাক্স, ক্যালকুলেটেড ল্যামডা ম্যাক্স এরকম একটা ভ্যালু আমার ভিতরে বেরিয়ে গেল। বেশ, নেক্সট দেখ আমরা এরকমই একটা মলিকুলের কথা যদি বলি, এই এইরকমই ক্ষেত্রে দেখ কি জিনিসটা আছে? না এই রিংয়ের ভেতরে এইটাকে যদি ধরি, এইটাকে বলবো আমি হোমোঅ্যানিউলার ডাইন, কিন্তু মানে এই পার্টটা হচ্ছে হোমোঅ্যানিউলার ডাইন, কিন্তু এই পার্টটাকে বলবো আমি, এই পার্টটা ইট ইজ হেটারোঅ্যানিউলার ডাইন। এইটা হচ্ছে হোমোঅ্যানিউলার ডাইন, আর এই পার্টটাকে কনসিডার করলে কিন্তু হেটারোঅ্যানিউলার ডাইন। আমাদের কনসিডার করতে হবে যদি এরকম কেস থাকে যেখানে ল্যামডা ম্যাক্স বেশি, সেটাকেই কনসিডার করতে হবে। সো উই উইল কনসিডার বেসিক্যালি কি? না হোমোঅ্যানিউলার ডাইনটাকেই কনসিডার করব, তার বেস ভ্যালু হবে 253 ন্যানোমিটার। বেস ভ্যালু কত হবে? 253 ন্যানোমিটার।
এবারে দেখ এই হোমোঅ্যানিউলার ডাইনের সঙ্গে এই ডবল বন্ডটা কনজুগেশনে আছে, এই ডবল বন্ডটা কনজুগেশনে আছে, তাহলে একটা এক্সট্রা সি ডবল বন্ড সি কনজুগেশন ওর জন্য কি আসবে না 30 ন্যানোমিটার, ওর জন্য আসবে কত 30 ন্যানোমিটার। নেক্সট কি আমরা দেখব না অ্যালকিল সাবস্টিটিউয়েন্ট, অ্যালকিল সাবস্টিটিউয়েন্ট কটা, এবারে এই পুরো কনজুগেশনটার সাপেক্ষে আমরা দেখব এইখান থেকে এখানে একটা, এই একটা, এই একটা, এই একটা, 1 2 3 4, 1 2 3 4, চারটে সাবস্টিটিউয়েন্ট, 4 5 এর 20 ন্যানোমিটার। এবারে এক্সোসাইক্লিক ডবল বন্ড, ভালো করে দেখ এক্সোসাইক্লিক ডবল বন্ড, এই ডবল বন্ডটা এদিকে রিং এর সাপেক্ষে এক্সোসাইক্লিক, এইটা রিং এর সাপেক্ষে এক্সোসাইক্লিক, এই ডবল বন্ডটা রিং সি এর সাপেক্ষে এক্সোসাইক্লিক, এই ডবল বন্ডটা রিং সি এর সাপেক্ষে এক্সোসাইক্লিক, এই ডবল বন্ডটা রিং বি এর সাপেক্ষে এক্সোসাইক্লিক। তাহলে তিনটে ডবল বন্ডই এক্সোসাইক্লিক, তাহলে কত যোগ হবে 3 5 এ 15, তাহলে 5 3 8, 5 3 8 2 10 11, 318 ন্যানোমিটার। তাহলে এর ক্যালকুলেটেড ল্যামডা ম্যাক্সটা কত এলো না 318 ন্যানোমিটার। তাহলে এইভাবেই দেখ এম্পিরিক্যাল ফর্মুলাকে কাজে লাগিয়ে টাইম সিস্টেমগুলোর ক্ষেত্রে কি করা হয় না ল্যামডা ম্যাক্স ভ্যালু ক্যালকুলেট করা যায়। এই পর্যন্তই আজকের ক্লাসটা আমাদের থাকলো। তাহলে আজকের ক্লাসের সামারিটা কি দাঁড়ালো আবারও বলছি খুব ঠান্ডা মাথাতে, আমরা দেখতে পেলাম যে মলিকুলের কালার ডেভেলপ করার জন্য 400 ন্যানোমিটারের উপরে তার ল্যামডা ম্যাক্সকে যেতে হবে। সেটা কিন্তু খুব কঠিন। নরমাল মলিকুলগুলো যেখানে সিঙ্গেল বন্ড আছে বা একটা দুটো তিনটে কনজুগেটেড ডবল বন্ড থাকলেও কিন্তু ওই রেঞ্জে আসতে পারছে না, ফলে ওদের কালার নেই। আরো অনেক বেশি কনজুগেশন থাকলে তবেই হোমোলুমোর এনার্জি গ্যাপটা এতটাই কমবে যে ল্যামডা ম্যাক্সটা বেড়ে 400 ন্যানোমিটার প্লাস হবে, তবেই কালার ডেভেলপটা হবে। এইটা প্রাইমারি আইডিয়াটা করেছিলাম। নেক্সট আমরা কি বললাম না এই পুরো ব্যাপারটা এক্সপেরিমেন্টাল ফ্যাক্ট, কিন্তু স্টিল উডওয়ার্ড এবং ফাইজার এরা প্রচুর মলিকুলের লাইব্রেরি স্ক্রিনিং করলেন, মানে প্রচুর মলিকুল ডিফারেন্ট টাইপ অফ মলিকুলের কি করলেন না ল্যামডা ম্যাক্স ভ্যালু এক্সপেরিমেন্টালি মেজার করলেন। মেজার করে একটা এম্পিরিক্যাল ফর্মুলা দেওয়ার চেষ্টা করলেন, যে এম্পিরিক্যাল ফর্মুলা থেকে কোনো মলিকুলের স্ট্রাকচার দেওয়া থাকলে, কোনো মলিকুল মানে আমরা একটা টাইপ অফ মলিকুল দেখলাম হুইচ ইজ ডাইন সিস্টেম, ডাইন আবার হোমোঅ্যানিউলার হতে পারে, হেটারো অ্যানিউলার হতে পারে। ওই সিস্টেমগুলোর এম্পিরিক্যাল রুল থেকে ল্যামডা ম্যাক্স ক্যালকুলেট করা যায়। সেই ল্যামডা ম্যাক্সটা অবজার্ভ বা এক্সপেরিমেন্টাল ল্যামডা ম্যাক্সের সঙ্গে কিন্তু খুব একটা ডিফারেন্স থাকে না, একদম গায়ে গায়ে হয়। এই পর্যন্ত আজকের ক্লাসটা আমরা পড়লাম। পরের দিন আমরা এইখান থেকে শুরু করব বা আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বনিলের এইরকমই এম্পিরিক্যাল ফর্মুলা দিয়ে কি করে ল্যামডা ম্যাক্স ক্যালকুলেট করা যায় সেই সম্বন্ধে আমরা পরের ক্লাসে ডিসকাশন করব। ঠিক আছে।